সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এ টু জেড ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 জিওগ্রাফি পার্ট 4 অথবা অ্যাক্টিভিটি টাস্ক 2021 সলভ করব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে দিও। আমাদের চ্যানেলে সমস্ত পার্ট 4 করা হয়েছে ক্লাস 10-এর। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, অথবা ভিডিওর শেষেও আমি দিয়ে রাখবো, ওখান থেকেও দেখে নিতে পারবে। এটি হচ্ছে তোমাদের কোশ্চেন। তাহলে চলো আমরা একদমই সময় নষ্ট করব না, এখন তোমাদের প্রশ্ন উত্তর শুরু করা যাক। 1 নাম্বার, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। অপশনগুলো দেখে নাও। তোমাদের অ্যান্সার হবে গ নাম্বার গিরিখাত। 2 নাম্বার হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্টি সংকীর্ণ ফাঁক হলো। অপশনগুলো দেখে নাও। উত্তর হবে খ নাম্বার বার্গশৃঙ্গ। এখন নেক্সট কোশ্চেন 1-3 ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখে নেওয়া যাক অপশনসগুলো। তোমাদের অ্যান্সারটি হবে ক নাম্বার পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। আমাদের 1-এর অ্যান্সার কমপ্লিট। এখন আমরা যাব 2 নম্বরে, শূন্যস্থান পূরণ করো। 2-1 বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। অ্যান্সারটি হবে অবনমন ও অপসারণ প্রক্রিয়ায়। 2 নাম্বার ড্যাশ উপত্যকা পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তোমাদের অ্যান্সারটি হবে কাশ্মীর। 2-3 ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তোমাদের অ্যান্সারটি হবে উত্তর পূর্ব। আমাদের 2-এর পার্ট কমপ্লিট। এখন আমরা যাব 3 নম্বরে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 পল্লল বেচনী কোন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। অ্যান্সারটি লিখে নাও। এখন শুরুতে পল্লল বেচনী বলে একটি পয়েন্ট করো। এবার লেখো, পল্লল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পল্লল শঙ্কু অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে এবং হাত পাখার মতো দেখতে, প্রায় গোলাকার এই ভূমিরূপকে পল্লল বেজনী বা পল্লল পাখা বলে। দাঁড়ি সাধারণত যে সকল নদীর জলপ্রবাহ বেশি, কিন্তু পলির পরিমাণ কম, সেখানেই পল্লল বেজনীর সৃষ্টি হয়। দাঁড়ি হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতের পাদদেশের প্রায় সকল নদীতেই পল্লল বেজনী গড়ে উঠেছে। এখন নেক্সট পয়েন্ট করো, পল্লল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয় কারণ। চলো ব্যাখ্যা করা যাক কারণটি। পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে, ভূমির ঢাল হঠাৎই কমে যায় বলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুটোই হ্রাস পায়। দাঁড়ি এর ফলে সমভূমিতে অবতরণের সময়, অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নদী উপত্যকায় পলি, বালি, কাকর প্রভৃতি জন্মে ত্রিকোণ পল্লল ভূমির সৃষ্টি হয়। দাঁড়ি প্রধানত পলি গঠিত এই ভূমি বেজনী বা হাত পাখার মতো দেখতে হয় বলে একে পল্লল বেজনীয় বলা হয়। আমাদের হয়ে গেল অ্যান্সারটি। তোমরা এই চিত্রটি এঁকে দিবে। জিওগ্রাফিতে চিত্র দিলে পরে অ্যান্সারের গুণগত মানটি ভালো হয়। এঁকে দিতে পারো তোমরা এটিকে। এখন 3-2 ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। উত্তর, মৃত্তিকা ক্ষয়ে মৃত্তিকার গুণাগুণ নষ্ট হয়ে যায়। দাঁড়ি এই জন্য মৃত্তিকা সংরক্ষণ করা প্রয়োজন। দাঁড়ি মৃত্তিকাকে ক্ষয়ীভবনের হাত থেকে রক্ষা করাই হলো মৃত্তিকা সংরক্ষণের মূল কথা। নিম্নলিখিত ভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ করা যায়। 1 নম্বর পয়েন্ট করবে ধাপ চাষ।
পাহাড়ি ঢালের সমান্তরালে সিঁড়ির মতো ধাপে ধাপে কৃষিজমি প্রস্তুত করা হয় দাঁড়ি, ফলে মৃত্তিকা ক্ষয় অনেক কম হয় দাঁড়ি। ভারতের পার্বত্য অঞ্চলে এই চাষ করা হয়। এখন নেক্সট পয়েন্ট করো, ফালি চাষ। যখন ঢালের আড়াআড়ি এবং এক ফালি জমিতে সাধারণ ফসল গম, ভুট্টা ও পরের ফালিতে কোনো ভূমি ক্ষয়রোধক শস্য চীনাবাদাম, সয়াবিন চাষ করা হয়, তাকে ফালি চাষ বলে দাঁড়ি। বায়ু দ্বারা মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করতে এটি একটি কার্যকরী পদ্ধতি। নিজের পয়েন্ট লেখো। সমোন্নতি রেখা চাষ। পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতা সম্পূর্ণ বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায়, তাকে সমঢাল রেখা বলে দাঁড়ি। এই রেখা বরাবর এমন বাঁধ দেয়া হয় যাতে দুটি বাঁধের মধ্যবর্তী অঞ্চলে জল বেরোতে না পারে। এইভাবে মৃত্তিকা ক্ষয় রোধ সম্ভব এবং এই পদ্ধতির চাষকে সমোন্নতি রেখা চাষ বলে। এখন আমাদের এটি শেষ। এখন লাস্ট কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা করো। উত্তর, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট গ্রাব রেখা একটি পয়েন্ট করবে, এটি এই পয়েন্টের মধ্যে নিচে পয়েন্ট করে নেবে। গ্রাব রেখা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয়, গ্রাব রেখা হলো তার এক উল্লেখযোগ্য নিদর্শন দাঁড়ি। পার্বত্য অঞ্চল দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ক্ষয় পাওয়া শিলাখণ্ড, নুড়ি, কাকড়, বালি প্রভৃতি হিমবাহের সঙ্গে বয়ে চলে দাঁড়ি। এই সব বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ডের কিছু অংশ হিমবাহের দুপাশে, সামনে ও তলদেশে স্তূপাকারে সঞ্চিত হয় দাঁড়ি। সঞ্চিত এই সব শিলাস্তূপকে গ্রাব রেখা বলে। তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিও। নিচে লেখো, এখন অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাব রেখা বিভিন্ন নামে পরিচিত, এটি নিচের পয়েন্ট। এর মধ্যে 1 নম্বর দিয়ে লেখো পার্শ্ব গ্রাব রেখা। আনসার লিখো, হিমবাহের প্রবাহের দুপাশে যে গ্রাব রেখা অবস্থান করে তাকে পার্শ্ব গ্রাব রেখা বলে দাঁড়ি। 2 নম্বরে লেখো মধ্য গ্রাব রেখা, এটি পয়েন্ট করে লেখো, দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে মিলনাঞ্চলে যে গ্রাব রেখা অবস্থান করে তাকে মধ্য গ্রাব রেখা বলে। আমি অ্যান্সারগুলো যেভাবে লিখছি তোমরাও সেম ভাবে লিখবে। 3 নাম্বার, প্রান্ত গ্রাব রেখা, পয়েন্ট করে লিখো, হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে অবস্থিত গ্রাব রেখাকে প্রান্ত গ্রাব রেখা বলে। এখন 4 নাম্বার পয়েন্ট তোমাদের, ভূমি গ্রাব রেখা। এর মধ্যে লিখো, হিমবাহের নিম্নাংশে বা তলদেশে যে গ্রাব রেখা অবস্থান করে তাকে ভূমি গ্রাব রেখা বলে। এখন 5 নাম্বার পয়েন্ট করে লিখো, অবিন্যস্ত গ্রাব রেখা। এর মধ্যে লিখো, হিমবাহের অগ্রভাগে ইতস্ততভাবে বিক্ষিপ্ত গ্রাব রেখাকে অবিন্যস্ত গ্রাব রেখা বলে। এখন নেক্সট 6 নাম্বার পয়েন্ট, বলয়ধর্মী গ্রাব রেখা। এর মধ্যে লেখো, বলয়াকারে সঞ্চিত গ্রাব রেখাকে বলয়ধর্মী গ্রাব রেখা বলে। এখন নেক্সট পয়েন্ট 7 নাম্বার, তলদেশ গ্রাব রেখা। এর মধ্যে লিখো, ফাটল পথে নিচে গিয়ে শিলাচূর্ণ হিমবাহের তলদেশে সঞ্চিত হয়ে তলদেশ গ্রাব রেখা সৃষ্টি করে। নেক্সট 8 নাম্বার পয়েন্ট দাও, আবদ্ধ গ্রাব রেখা। এর মধ্যে লিখো, হিমবাহের মধ্যে আটকে পড়ে আবদ্ধ গ্রাব রেখা সৃষ্টি হয় দাঁড়ি। এখন নেক্সট পয়েন্ট দাও 9 নাম্বার, স্তরায়িত গ্রাব রেখা। এর মধ্যে লিখো, সমুদ্র তলদেশে গ্রাব রেখা সঞ্চিত হলে তাকে স্তরায়িত গ্রাব রেখা বলে। এখন 10 নাম্বার পয়েন্ট দাও, রোজন গ্রাব রেখা। এর মধ্যে লিখো, গ্রাব রেখা একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে
রোজেন গাভ রেখা বলে। এখন এর একটি উদাহরণ দাও। তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচেন অঞ্চলে নানান ধরনের গ্রাফ রেখা দেখা যায়। আমাদের অ্যান্সারটি হয়ে গেল। তোমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, তাহলে চলো চিত্রটি এখন দেখে নেওয়া যাক। তোমরা এই চিত্রটি খাতায় সুন্দরভাবে এঁকে নেবে এবং পার্শ্ব গাঁও রাখা, মধ্য গাঁও রাখা, প্রান্ত গাঁও রাখা তিনটিকে চিহ্নিত করে দেবে, তাহলে তোমাদের চিত্রটি অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। অথবা তোমাদের বই যদি কোনো ভালো চিত্র থাকে সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।